ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জন গ্রেফতার, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনাবহুল 7 নভেম্বর আজ ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জলবায়ু পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণতা। কার্বন নিঃসরণের মাত্রা না কমালে প্লাবিত হবে দেশের নিম্নাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের নিয়ে সরকারের নেই কোনো উদ্যোগ, কর্মদক্ষতা হারাচ্ছে বিপুল জনগোষ্ঠী, পুনরায় পাঠানোর পরামর্শ। এবং এফবিআই এর তদন্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির তথ্য মেলেনি, আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 74 জনে। গতরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে 30 অক্টোবর নাসিরনগর হিন্দু পাড়ায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় 2500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মুসলিম সৌহার্দ্য ও সম্প্রীতি বহিরাগত দুষ্কৃতিকারীরা নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দুই সম্প্রদায়ের মানুষ। এলাকার মুসলিমরা বলছেন, শত বছরের আত্মিক সম্পর্কের পথ ধরেই দুদফা হামলার সময় নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলে হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় এগিয়ে গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর তথ্য সহায়তায় ডেস্ক রিপোর্ট। একদিকে ধুরন্তী ও মেদির হাওর, অন্যদিকে হরিণবেড় বিল। বিস্তীর্ণ এ দুর্গম চরাচর কয়েক বছর আগ পর্যন্ত নাসিরনগরকে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য এলাকা থেকে এক প্রকার বিচ্ছিন্নই করে রেখেছিল। তারপরও গত শত বছরে নাসিরনগরে কোনো হিংসা বিদ্বেষ হানা দিতে পারেনি। 30 অক্টোবর হিন্দু মন্দির ও বসতিতে তাণ্ডব এবং 5 দিনের মাথায় একযোগে কয়েকটি পাড়ার বাড়িতে অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয় মুসলিম যুবক জুবায়ের, মজিদ, জামাল, শরীফ। তারা জানালেন, দুদফা হামলাতেই বহিরাগত দুষ্কৃতিকারীরা অংশ নিয়েছিল। দীর্ঘদিন থেকে ওদের পরিকল্পনাটা ছিল মনে হয়, এই কারণে এটার সুযোগে তারা ওই কাজটা করেছে। সুসম্পর্কটা নষ্ট করার জন্য নাসিরনগরের একটা ক্রমহল, একটা কুচক্র এটা ঘটাইছে। এখানে যারা স্থানীয় আছে নাসিরনগরের, তারা তো এই হিন্দু বাড়িগুলোতে আক্রমণ করার কোনো প্রশ্নই ওঠে না। যুবকরা আরো জানালেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করতেই জীবনের ঝুঁকি নিয়ে দুর্বৃত্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। নাসিরনগরে যারা বাস করি আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের একজনের ছাড়া আর একজন চলেই না এরকম। আমার ক্লাসমেট অনেক হিন্দু সম্প্রদায়, তখন আমার মনে হলো যে আমার এক ভাইরে মারবে, অপরাধ তো করছে এক কুলাঙ্গার, একজন অপরাধ করছে, অপরাধ তো সবাই করে নাই। তো আমার এক ভাইরে মারবে, আমি এখানে বসে থাকবো, বিবেকের তাড়নায় আমি থাকতে পারি নাই। আমার বাড়ি আর ওদের বাড়ি খুব একটা পার্থক্য নাই। যখন দেখছি এখানে অ্যাটাক আসছে তখন আর নিজের আটকে রাখতে পারি নাই। যেদিক দিয়ে পারছি, যেভাবে পারছি এখানে এসে হাজির হয়েছে। যখন দেখছি তারা হামলা এদিকে ঢুকে যেতেছে, তখন কিন্তু কার মন্দির কার মসজিদ এগুলো কিন্তু দেখি নাই। যে মন্দির ভাঙতেছে, আমরা তাদেরকে প্রতিহত করতেইব। আমার বন্ধুর এদের আঘাত করলো, আমার বাড়ি দিল। আমরা তখন আঘাত করার পরে আমার শেষ বল আমাদেরকে একটা আঘাত করলো, আমার একটা ভাই ওরা আমার সেভ করছে, নাহলে আমি মরে যেতাম আর কি। দুঃসময়ে মুসলিম যুবকদের পাশে পাওয়ার ঘটনা শত বছরের সম্প্রীতির ফল বলে মনে করেন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও। নজির আমার প্রতিবেশী মুসলমানদের আইসা সেই আমার বাড়িটা রক্ষা করার জন্য, হ্যাঁ, এরা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মাথা ফাটছে, কেউ হয়েছে, বিভিন্ন ক্ষত হয়েছে। নাসিরনগরের মুসলমান এবং হিন্দুদের যে ভালো সম্পর্কটা ছিল, হয়তোবা তারা এটা দেখতে চাইছে না। যে সম্প্রীতির ভাবটা আছে এটাকে বিনষ্ট করার জন্যই তারা আসছে। আমার পাড়ার মুসলমান খুব সাহায্য করছে, আমরা সাহায্য করাতে দূর আছি কি আমরা, আনলে আরো লুটপাট হইল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকেরা একাট্টা থাকলে নাসিরনগরের সম্প্রীতির ঐতিহ্য হারিয়ে যাবে না বলে মনে করেন তারা সবাই। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় কটূক্তি করার অভিযোগ অস্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। গতকাল দুপুরে নাসিরনগরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও জানান তিনি।
ওই এলাকার সংখ্যালঘুদের বসত বাড়ি ও মন্দির নির্বিচারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা দেশজুড়ে সমালোচিত হলেও মন্ত্রী বলছেন মাত্র 4 থেকে 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ইসলাম ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে সমালোচনার ঝড়, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নিয়ে যখন কথা বলছেন সবাই, ঠিক সেই সময় এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর এক বক্তব্যে যেন ঘি পড়ে আগুনে। সংখ্যালঘুদের কটূক্তি করেছেন মন্ত্রী, এমন খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। মন্ত্রীর এই বক্তব্যের পর বৃহস্পতিবার ভোররাতেও সংখ্যালঘুদের বসতবাড়িতে আগুন দেওয়া হয়। তবে সোমবারের সংবাদ সম্মেলনে গালি দেওয়ার কথা অস্বীকার করে মন্ত্রিত্ব ছাড়ার চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। আমি হিন্দুরে মাওলানার বাচ্চা বলছি, আপনারা আজকে সারা থানা ঘুরে যান, সারা হিন্দু সম্প্রদায় ঘুরে যান, একটা লোকটা বলে যে আমার জীবনে আমি মাওলানার বাচ্চা বলছি, আমি এখন এই মন্ত্রিত্ব ত্যাগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তেজিত মন্ত্রী বলেন, মাত্র 4 থেকে 5টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যে সারা দেশের মানুষ বলতেছে নাসিনের লুটপাট ধরা হয়ে গেছে, মানে অশান্ত মানুষ বাড়ি করে ছেড়ে চলে গেছে। আমি সারা দেশের মানুষকে নাসিনগর আইসে খালি একদিন শেষ সাথে 4-5টা ঘরের বাইরে ওরা কোনো ভাঙচুর করে নাই, পরিবার ভাঙে নাই, যায় নাই। ভাঙচুর নাশকতার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের 3 নেতাকে বহিষ্কারের ঘটনাও মন্ত্রীর ভাষায় ষড়যন্ত্র। ফিল্ডে তো আমি আপনার নাসির ফিল্ডে ছিল রুবুল মুক্তাদি সাহেব আর মামুন সাহেব, তারা কি কোনোদিন নাসির আসছে ঘটনার পরে দেখছে? বা আমি যেখানে সার্বক্ষণিক শনিবার থেকে করতেছি, আমার কিছু জিজ্ঞাসা যে হোয়াট ইজ হ্যাপেন। তারা বলছে করছে কাকে? সদরের চেয়ারম্যান হাসেমকে, আমার হরিপুরের ইউনিয়নের সভাপতি আমলের ফারুককে। এই পরিস্থিতি কেন হলো? নাসিরনগরের ঘটনার সংবাদ প্রচারে গণমাধ্যম কর্মীদের দিনের পর দিন এলাকায় অবস্থান করার বিষয়েও প্রশ্ন তোলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। নাম কষ্ট একটা প্রেস ক্লাব আছে নাসিরনগর, এইটা ঘোষণার আগ থেকে 24 ঘন্টা বন্ধ থাকতো, ঘোষণার পর থেকে 24 ঘন্টা খোলা। আর ওই সাবরাইট এখানে থাকে, এখানে বলে তারা খাওয়ায় কাটায়, তারা ফাইন্যান্স করে কাটায়, তারা টাকা দেয় কাটায়। সবশেষে মন্ত্রীর দাবি, নাসিরনগরের পরিস্থিতি শান্তই আছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর দুষ্কৃতিকারের হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকালের ওই ঘটনায় ছুরিকাঘাতে নিহত হন এক আনসার সদস্য। এছাড়া আহত আরেক আনসার সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও এপিবিএনের এক সদস্যকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক করা হয়েছে দুষ্কৃতিকারীকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা 7:30 থেকে 8টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ফটক দিয়ে ঢুকে এলোপাতাড়ি ছুরি চালায় হামলাকারী। এ সময় গুরুতর আহত হন সোহাগ আলী নামে এক আনসার সদস্য। বাধা দিতে গিয়ে আহত হন আরো 2 নিরাপত্তা কর্মী। আহত 2 আনসার সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আহত এপিবিএন সদস্যকে নেওয়া হয় সিএমএইচে। কুর্মিটোলা হাসপাতালে পরে মারা যান সোহাগ আলী। অন্যদিকে হামলাকারী শিহাবকে আটক করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার সাথে কোনো গ্যাঞ্জাম না, কোনো কিচ্ছু না, শুধু ওনাকে উনি যে ঢুকছে আর ঢুকে পরেই শুরু করে দিয়েছে মারানো। দ্রুত ঢুকলো, মানে ওনার সামনে কেউ যাইতে পারছে না। একজন প্যাসেঞ্জারও যদি দেয় বলছে, তারপরেও তার মারতে যাচ্ছে। তারপর আমি ধরতে গেলাম, আমি ধরতে যাওয়ার পর আমার চাকু দিয়ে মারতে যাচ্ছে। আমি অল্প জনই বেঁচে গেছি, তারপর আমার হাতে আঘাত লেগেছে, হাঁটুতেই লাগছে, ইউনিফর্ম ছিঁড়ে গেছে। হামলার সময় হামলাকারীর গায়ে ছিল বিমানবন্দরে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নির্দিষ্ট কোম্পানির পোশাক। তবে তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। এদিকে ছুরি চালানোর কারণ জানা না গেলেও নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, হামলার অন্য কোনো মোটিভ ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হবে। জোর করে ঢোকার চেষ্টা করলে তখন আমার যে আনসার সোহাগ, 32 বছর বয়স, সে তাকে প্রতিরোধ করে এবং তাকে আটকে দেওয়ার ফলশ্রুতিতে সে আচমকাই ছুরি বের করে তাকে আঘাত করে। আঘাত করার পরে আমার যে এপিসি ছিল পিছনে, সেও তাকে জাপটে ধরার চেষ্টা করে, তাকেও সে ছুরিকাঘাত করে ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং আনসার তারা তাকে ধরে ফেলে। এখনো পুরো পরিচয় কিন্তু তার পাওয়া যায়নি। পুরো পরিচয় না জেনে, নিশ্চিত না হয়ে
আসলে এটা বলা ঠিক না। আমরা গভীরভাবে তদন্ত করছি এবং আমাদের তদন্ত শেষ না হলে অনেক তথ্যই আসলে বলা যাবে না। রাত 10টার দিকে নিহত সোহাগের পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন। তারা জানান পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি সোহাগ 3 বছর ধরে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 3 বছরের বেশি হবে। 3 বছরের বেশি হবে তো কম না। পরিবার মনে করে যে মা আর বাপ আছে আর এই বোনটা আর কেউ এক ভাই এক বোন। হ্যাঁ ও নেই, তাছাড়া নাই তো আর কেউ। সোমবার সোহাগের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামে 40টি পয়েন্টে চালু হচ্ছে পে পার্কিং সিস্টেম। নির্দিষ্ট হারে টাকা পরিশোধে পার্কিং করা যাবে গাড়ি। আজ ঘটনাবহুল 7 নভেম্বর। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটি পালন করছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এক পক্ষ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বললেও আরেক পক্ষ বলছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। কেউ বলছেন 7 নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র ও উন্নয়নের পথ, আবার কারো মতে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়ে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বাধাগ্রস্ত করা হয়েছে অর্থনৈতিক অগ্রগতি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। কর্নেল তাহেরের পাল্টা অভ্যুত্থানে 1975 সালের 7 নভেম্বর এভাবেই রাস্তায় নেমে আসেন সিপাহী ও জনতা। পতন হয় জেনারেল খালেদ মোশাররফের। এই অভ্যুত্থানের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। ওই দিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জাসদের সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিয়া। এতে হতাশ হন তাহেরের অনুসারীরা। ওই সময়ে বাহ্যিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভ্যন্তরে চলে অস্থিরতা। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, যাদেরকে উচ্ছেদ করবার জন্যই কিন্তু 7 নভেম্বর, সেই তাদের সঙ্গেই হাত মেলান এবং তারপরে তিনি একজন প্রতিবিপ্লবী নায়ক হিসেবে আবির্ভূত হন। 3 জন অত্যন্ত খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে কিন্তু ওই 7 নভেম্বর, এই 7 নভেম্বরে সাফল্যের জয় মাল্য কিন্তু জিয়াউর রহমানের হাতে আসে আর কি। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে মতাদর্শিক ভিন্নতা বিবেচনায় ওই অভ্যুত্থানে নেতৃত্ব নির্বাচনে ভুল ছিল জাসদের। জিয়াউর রহমানের মতো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে তাদের একটা কাজের জন্য ফ্রন্টম্যান হিসেবে, আন্দোলনের জন্য ফ্রন্টম্যান হিসেবে চিহ্নিত করে তাকে সামনে রাখা, এটাও এটা অসঙ্গত, এটা কিছুতে এটা মেলে না। অন্যদিকে এই বিশ্লেষক মনে করেন কৌশলগত কারণেই জিয়াউর রহমানকে মুক্ত করে সামনে আনেন কর্নেল তাহের। জিয়ার সঙ্গে তাহেরের যে বোঝাপড়া কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দলের যে একটা ঐক্য, সেটা ছিল একেবারেই কৌশলগত, এক রাতের ঐক্য। যখন এই প্রশ্ন এলো যে জিয়াউর রহমানকে আমরা কেন আস্থায় নিচ্ছি, তিনি বলছেন সে বন্দী, সে এবং চিফ অফ স্টাফ ছিল, সুতরাং সে যদি আমাদের পক্ষে আসে তাহলে আমাদের জন্য এই অভ্যুত্থানের জন্য সুবিধা হবে। কিন্তু সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং প্রতিবিপ্লব করতে পেরেছে, কিন্তু তার জন্য মূল্য দিতে হয়েছে, তাহেরকে জীবন দিতে হয়েছে। 7 নভেম্বর পরবর্তী সময়ে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছিলেন বলেও মন্তব্য এই বিশ্লেষকের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে পৃথিবীর উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও, ঘটছে ঘূর্ণিঝড়, খরাসহ নানান প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন নিঃসরণের মাত্রা কমানো না গেলে 30 বছরের মধ্যে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করেন পরিবেশবিদরা। আফজাল হোসেনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বল্পোন্নত দেশগুলো। গবেষণা বলছে গড়ে প্রতি বছর 6,500 মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরিত হয় বায়ুমণ্ডলে, যা দ্রুত মাত্রায় উষ্ণ করছে পৃথিবীকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি হচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা কার্বন নিঃসরণের মাত্রা 2.0-এর নিচে নামানো না গেলে 2050 সাল নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পানিতে তলিয়ে যাবে। প্রতি বছরে 6 থেকে 11 মিলিমিটার বেড়ে চলেছে সমুদ্রের উচ্চতা। জলবায়ু পরিবর্তন যত দ্রুত
ভাবে পানিকে বাড়াচ্ছে। মাটির সেটেলমেন্টে অত দ্রুত এখনো হচ্ছে না। এটা 10 বছরের মধ্যে আমরা দেখতে পাবো জলবায়ু পরিবর্তন মানুষের ক্ষতিগ্রস্ত দিকে এগোচ্ছে। এই শতাব্দীর শেষে যে 2 ডিগ্রির ভিতরে পৃথিবীকে রাখতে হবে, সেটা রাখা ক্রমেই কঠিনতর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা কিছুটা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম বলেও মনে করেন তারা। ইটের ভাটা থেকে অবশ্যই আমরা কিছু কার্বন নির্গত হয়, তো এই কার্বনগুলি যাতে কম নির্গত করা যায় অথবা একেবারেই বন্ধ করা যায় কার্বন, সেটির ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাইক্লোনের যে প্রস্তুতি এবং তার জন্য মানুষের যে আগে কত লোক মারা যেত এখন তা যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কমিয়ে এনেছে মানুষের। এদিকে কার্বন নিঃসরণ কমানো নিয়ে উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ, যদিও IUCN এর এশিয়া অঞ্চলের প্রধান শোনালেন আশার বাণী। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড এরই মধ্যে 2টি প্রজেক্টে অর্থ সহায়তা করেছে, যার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সুফল ভোগ করবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর অনুদানের দিকে না তাকিয়ে উপকূলীয় অঞ্চলে বনায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যানজট নিরসনের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 40টি পয়েন্টে বিশেষ পেভ পার্কিং সিস্টেম চালু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করে এখানে গাড়ি পার্কিং করা যাবে। এক্ষেত্রে মূল সড়কের অংশ নিয়ে যেমন পার্কিং সিস্টেম হবে, তেমনি রাস্তার পাশে বড় জায়গা নিয়েও থাকবে একই ব্যবস্থা। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবনা পাওয়ার পর সিটি কর্পোরেশনও ইতিবাচক সাড়া দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনসংখ্যার দিক থেকে মেগা সিটির কাছাকাছি হলো এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ সুবিধা করে ওঠেনি এই চট্টগ্রামে। বিশেষ করে নগরীতে কয়েক লাখ যানবাহন চলাচল করলেও নেই কোনো পার্কিং সিস্টেম। ফলে নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তার উপর রাখা হয় শত শত গাড়ি। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীতে যানজটের জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অবৈধ পার্কিং। এই সমস্যাটা অনুধাবন করে আমরা কিছু পে পার্কিং এর ব্যবস্থা রেখেছি। রাস্তাগুলি যেগুলি আছে বিজি স্ট্রিট, এগুলি হয়তো উইদাউট পে করতে পারে, বাট যেগুলি হচ্ছে বড় বড় স্থাপনা যেখানে 100টা 150টা গাড়ি আটে, ওইখানে ওনারা হয়তো এটা পে সিস্টেমে করতে পারে, ঘন্টা ওয়াইজ হিসাব হবে। এই অবস্থায় যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরীর 40টি পয়েন্টে পার্কিং সিস্টেম চালুর জন্য স্থান নির্ধারণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এই জন্য একটি প্রস্তাবনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। যেখানে পার্কিং করব সেখানে আবার এই পার্কিং করার কারণে কোনো আবার যানজট যদি তৈরি হয় তাহলে তো হিতে বিপরীত হবে। আমাদের এমন জায়গায় করতে হবে যেখানে খুব প্রশস্ত, গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক সৃষ্টি হবে না, কোনো যানজট হবে না। তবে এই ধরনের পার্কিং সিস্টেম চালুর ক্ষেত্রে সরকারি বেসরকারি সহযোগী সবগুলি সংস্থাকে যুক্ত করার আহ্বান সিডিএ চেয়ারম্যানের। আমাদের ট্রাফিক বিভাগ তাদের একা করা সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষে একা করা সম্ভব না। এই সমস্যা সমাধান করার জন্য স্টেক হোল্ডারকে নিয়ে এটা পরিকল্পনা করলে এটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পার্কিং পয়েন্টে সর্বনিম্ন 50টি থেকে সর্বোচ্চ 200 গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের সময়কে পিক আওয়ার, বিকেল 5টার পর অফ পিক আওয়ার হারে ভাড়া দিতে হবে পার্কিংয়ে থাকা যানবাহনগুলোকে। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, শতভাগ ফিট না হলেও মুস্তাফিজের অগ্রগতি সন্তোষজনক। নিউজিল্যান্ড সফরে পাওয়া যাবে তাকে, বিশ্বাস বোলিং কোচ কোর্টনি ওয়ালসের। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সোমবার মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে একথা জানানো হয় সংস্থার পরিচালক জেমস কোমি। নির্বাচনের মাত্র 2 দিন আগে এফবিআই এ ঘোষণা দিল। এর আগে জুলাই মাসে এফবিআই পরিচালক বলেন, হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের ব্যক্তিগত ইমেইল সার্ভারে স্পর্শকাতর জিনিসপত্র রাখার ক্ষেত্রে অসতর্ক থাকলেও তিনি কোনো অপরাধ করেননি। আরও নতুন গুরুত্বপূর্ণ ইমেইল আবিষ্কারের পর বিষয়টি সামনে আসে। ইমেইলগুলো হিলারির ঘনিষ্ঠ পরামর্শকের সাবেক স্বামী অ্যান্থনি ওয়েইনারের ল্যাপটপে পাওয়া গিয়েছিল। এদিকে নতুন এ খবরে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির। রাজনৈতিক চাপের কারণে কোমি এ কাজ করতে বাধ্য হয়েছে বলে এক টুইটার বার্তায় অভিযোগ করেন ট্রাম্পের পরামর্শক নিউট গিংরিচ।
এদিকে আল কায়েদার সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটিং কার্যক্রমে সাইবার হামলার আশঙ্কা থাকলেও তা সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ঠেকাতে সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। সুইং স্টেট নর্থ ক্যারোলিনায় যেমন রক্ষণশীল রিপাবলিকানদের দাপট রয়েছে, তেমনি কিন্তু এখানে আফ্রো আমেরিকান যারা আছেন তাদেরও কিন্তু প্রভাব রয়েছে এবং সেই জন্য এই সুইং স্টেটের কে নিয়ে হিলারি ক্লিন্টনের একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে যে 2008 এবং 2012 যে নির্বাচন ছিল সেখানে কিন্তু বারাক ওবামাকে আফ্রো আমেরিকানরা ভোট দিয়ে জয়যুক্ত করেছিল, কিন্তু এবার যে আগাম ভোট সেই আগাম ভোটে দেখা যাচ্ছে যে আফ্রো আমেরিকানরা ভোট কেন্দ্রে ভোট দিতে কম এসেছে। এখন ভোটের দিন এই আফ্রো আমেরিকানদের কতটা ভোট কেন্দ্রে আনা যায় তার উপর কিন্তু হিলারি ক্লিন্টনের নর্থ ক্যারোলিনার জয়যুক্ত হওয়ার ভাগ্য নির্ভর করছে। আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যে এখানে নিরাপত্তার বিষয়টি খুব জোরদার করা হয়েছে, কারণ আল কায়দা হুমকি দিয়ে বলেছে যে ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে তারা ভোটের দিন হামলা করতে পারে। একইভাবে রাশিয়ার পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা কিন্তু ভোটের ব্যালট বাক্স বা ভোট প্রক্রিয়া হ্যাক করার একটি হুমকি দিয়েছে। যদিও হোয়াইট হাউস বলছে যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া রয়েছে ভোট গ্রহণের, তাতে এই ধরনের হ্যাকিং করে খুব একটা সুবিধা পাওয়া যাবে না, সেই দিক থেকে একটা কথা বলা হচ্ছে। এবং আরটি যে বলেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে সমর্থকদেরকে বলেছে ভোট কেন্দ্র পাহারা দিতে এবং প্রত্যেক সমর্থকদেরকে বলেছেন যে যারা ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে হাজির হবে তাদের ভোটার আইডি দেখা এবং ভুল নামে বা ভোটের কোনো কারচুপি হয় কিনা সেই বিষয়টি দেখার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদেরকে বলেছেন ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। হিলারি ক্লিন্টনের দিক থেকে হচ্ছে তিনি তার অবস্থাটি হচ্ছে যে নীল যেই আসনগুলো আছে, যে স্টেটগুলো আছে সেখানে এবং সুইং স্টেটগুলোতে তার দখল ঠিক রাখা, এবং ডোনাল্ড ট্রাম্প যে কারচুপির কথা বলছেন, ভোট কেন্দ্র দখলের কথা বলছেন, সেই জায়গা থেকে কোনো রকম সংকট তৈরি করে কিনা ডোনাল্ড ট্রাম্প সেদিকটি কিন্তু আসলে ডেমোক্রেট সমর্থকরা দেখছেন। সরকারিভাবে শ্রমিক রপ্তানির তথ্য থাকলেও নেই বিদেশ ফেরত শ্রমিকদের কোনো তালিকা। দক্ষ এই জনগোষ্ঠী নিয়ে সরকারের কোনো উদ্যোগ না থাকাকে সদিচ্ছার অভাব হিসেবে দুষছেন সংশ্লিষ্টরা। গবেষকরা বলছেন কর্মদক্ষতা হারাচ্ছেন ফিরে আসা এই শ্রমিকরা, কিন্তু এই শ্রমিকদের আবারও বিদেশে পাঠাতে পারলে দ্বিগুণ লাভবান হতো দেশের অর্থনীতি। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রতি বছর বিদেশমুখী শ্রমিকের সংখ্যা প্রায় 6 থেকে 7 লাখ। এই শ্রমিকদের বিষয়ে সব ধরনের তথ্য রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু মেয়াদ শেষ অথবা প্রতারিত হওয়া সহ ব্যক্তিগত সমস্যার কারণে যেসব শ্রমিককে বিদেশ থেকে ফেরত আসতে হয় তাদের কোনো তালিকা নেই সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তরে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা ফিরে আসবেন কোথায় কাজ করেছিলেন, কিরকম কাজ করেছিলেন, কতদিন করেছিলেন, তার কি রকমের তার দক্ষতা হয়েছে, এর একটা ডাটাবেস যদি আমরা তৈরি করতে পারি তাহলে নতুন কর্মসংস্থানগুলো যখন হবে বা যখন কোনো স্কিল ওয়ার্কারের ডিমান্ড আসবে তখন কিন্তু আমরা ওই ডাটাবেস থেকে একটা দক্ষ লোককে কিন্তু পাঠাতে পারবো। রেকর্ড না থাকার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যাংক ঋণ ছাড়া সরকারের কার্যকর কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের এই কর্মকর্তা। তারা যাতে ফেরত এসে কাজ করতে পারে সেজন্য কিন্তু গভর্নমেন্ট একটা স্পেশালাইজ কিন্তু ব্যাংক করছে, সেখান থেকে কিন্তু লোন দেওয়ার সিস্টেম আছে যে এই ধরনের এন্টারপ্রেনারশিপ দ্বারা তারা কিন্তু ওই ব্যাংকে থেকে লোন নেওয়ার জন্য, এবং এটা আমরাই এশিয়ার ভিতরেই আমরা কিন্তু প্রথম সেই প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নানা পেশায় নিয়োজিত এসব শ্রমিকদের অনেকেই বিভিন্ন খাতে বিশেষ দক্ষতা নিয়ে ফিরে আসেন। গবেষকরা বলছেন কোনো তথ্য না থাকায় দেশের কোনো খাতেই তাদের পরিকল্পিতভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আমাদের কিন্তু প্রচুর শ্রমিক বিদেশে, বিশেষ করে দুবাইতে বড় বড় শপিং মলে, বড় বড় কনস্ট্রাকশন, কাতার, কুয়েত এইসব কাজ করে যে বিশাল অভিজ্ঞতা তারা অর্জন করেছে, তাদের ডাটা না থাকার কারণে অথবা তারা যখন ফেরত আসে তাদের কাছে তথ্য থাকে না যে কোথায় আসলে আমি চাকরিটা পাবো, যার কারণে আমরা এই স্কিলটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরুর এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিগত 10 বছরে প্রায় 6 লাখ বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত এসেছেন, যার রপ্তানি প্রায় 29%। তাই তথ্য সংরক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এতে শ্রমিকদের পাশাপাশি লাভবান হবে দেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফেনীর কয়েকটি উপজেলার প্রায় 40 লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটের পাশাপাশি ডাক্তার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের 1/3 দীর্ঘদিন ধরে রয়েছে শূন্য। সিভিল সার্জন জানালেন মন্ত্রণালয় আশ্বাস দিলেও মিলছে না সমাধান। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট।
সহজলভ্য ও উন্নত সরকারি স্বাস্থ্যসেবা পেতে ফেনীর সরকারি হাসপাতালগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের ভোগান্তি নিত্যদিনের। মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারিভাবে জেলায় রয়েছে 250 শয্যার জেলার আধুনিক সদর হাসপাতাল, 50 শয্যার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি বক্ষব্যাধি হাসপাতাল, একটি ট্রমা সেন্টার, 20টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং 148টি কমিউনিটি হেলথ ক্লিনিক। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 1227টি পদের মধ্যে ডাক্তার, নার্স কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী মিলিয়ে 341টি পদই শূন্য রয়েছে। এতে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকক্ষণ দাঁড়ানোর পরে টিকিটটা পাই, কিন্তু ডাক্তার কাছে যাওয়ার পরে ওইখানে আরো ভোগান্তি। ওখানে অনেক লম্বা সিরিয়াল, ডাক্তার ভালো করে কথা শুনে না। যতগুলো ডাক্তার থাকার কথা এতগুলো ডাক্তার যদি থাকে তাহলে আমাদের রোগীদের দুর্ভোগটা হয়তো হতো না। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ওরকম নার্স দেওয়া হইতো, তাহলে আমরা হয়তো রোগীদেরকে আরো ভালো সেবা দিতে পারতাম, রোগীরও আমাদের উপর সন্তুষ্ট হইতো। নাক কান গলা বিভাগ, এখানে আমি একমাত্র ডাক্তার, মানে একজন মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা সিনিয়র কনসালটেন্ট কিছুই নেই। জেলার অন্য সব হাসপাতালের মতো প্রত্যাশিত সেবা না দিতে পেরে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানালেন সীমাবদ্ধতার কথা। আউটডোরে আমাদের দৈনিক 1500 রোগী হয়, 250 শয্যার হাসপাতালে দৈনিক আমাদের 350 থেকে 400 রোগী ভর্তি থাকে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ প্রায় 1/3 পদ শূন্য। এখন এই স্বল্প জনবল দিয়ে এত মানুষের চিকিৎসা সেবা দেয়া আমাদের জন্য খুবই কষ্টকর। আর সিভিল সার্জন জানালেন মন্ত্রণালয় থেকে আশ্বাস পেলেও মিলছে না কোনো সমাধান। আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে জনবল চেয়ে চিঠি দিয়েছি এবং ব্যক্তিগত পর্যায়ে এবং দাপ্তরিক পর্যায়ে আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি অচিরেই এই সমস্যার সমাধান হবে। জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 47টি ডাক্তারের এবং 40টি পদ শূন্য রয়েছে নার্সের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। রাজশাহীতে সবজি ও ফল চাষে বেড়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। এতে সবজির ক্ষেতে কমেছে কীটনাশক ব্যবহারের হার। কম খরচে ক্ষেত থেকে পোকা মুক্ত সবজির উৎপাদন ভালো হয় খুশি কৃষকরা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিষমুক্ত সবজি ও ফলের চাহিদা বাড়ছে জেলার বাইরের ব্যাপারীদের কাছেও। কৃষি কর্মকর্তা জানান রফতানিযোগ্য সবজি ও ফল উৎপাদনে পরীক্ষামূলকভাবে জমিতে বাড়ানো হয়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। সবুজে সবুজে ছেয়ে গেছে চারদিক, বাতাসে দোল খেলানো বাঁশের মাচায় লতায় লতায় ফুল, তরতাজা হয়ে উঠছে সবজি। ফুলে ফলে ভরে ওঠা ক্ষেত থেকে বিষমুক্ত সবজি উৎপাদনে প্লাস্টিকের কৌটায় বসানো হয়েছে ফেরোমিন ফাঁদ। মূলত এসব কৌটায় ঝুলানো হচ্ছে বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রী পোকার ঘ্রাণ সমৃদ্ধ ঔষধ। এতে পুরুষ পোকাগুলো ছুটে এসে ফাঁদের এই খার পানিতে মারা পড়ছে। এতে মাছি জাতের পোকা দমন হওয়ায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষককে। এতে পোকা দমনে প্রতি বিঘায় কৃষকের সাশ্রয় হচ্ছে 3000 টাকা। আর অধিক ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকে 2 দিন অন্তর অন্তর ফসল তুলতে পারছে কৃষক। ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমাদের কুদুর পোকামাকড় সহজে দমন করা যাচ্ছে। স্প্রে কম করা লাগে, এদিক দিয়ে আমাদেরকে মনে করেন মানে খরচটা কম হয়। এখানে অনেক পাইকারিরা আসে নিয়ে যায়, নিয়ে যে এটার চাহিদা বেশি। এদিকে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে প্রাকৃতিকভাবে বিষমুক্ত এসব ফল ও সবজির কদর বেড়েছে ঢাকা সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের কাছে। আমরা বিষ ব্যবহার করলে মনে করেন যে আপনার হয়তো 1 সপ্তাহ পর করলে কাটতে পারি, আমরা ফেরোমন ব্যবহার করলে 1-2 দিন পর তুলতে পারি। বিশেষ যে তোড়টা থাকে ফসলে, এটা দিলে আর ওটা হবে না। চলতি মৌসুমে ফেরোমিন ব্যবহারে আশাপ্রদ সাড়া পাওয়ায় আগামীতে এর ব্যবহার বাড়বে বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, এরা সবাই এটা যাতে ব্যাপক বিস্তার ঘটে এজন্য কাজ করে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর খরিফ 1 মৌসুমে 9000-এর মধ্যে 8000 হেক্টর জমিতেই ফেরোমিন ফাঁদের ব্যবহার করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মেঘনার ভাঙনে স্কুল ভবন বিলীন হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভোলার 2 নম্বর দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 400 ছাত্রছাত্রীর শিক্ষাজীবন। পার্শ্ববর্তী গ্রামের একটি স্কুলে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা করলেও খেয়া নৌকায় মেঘনা নদী পাড়ি দেওয়ার ভয়ে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছেন অনেক শিক্ষার্থী। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তার আশ্বাস, শিগগিরই নতুন স্কুল ভবন স্থাপন করা হবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মেঘনার ভয়াবহ ভাঙনে গত জুলাই মাসে ভোলা সদর উপজেলার ২ নং দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি নদীতে বিলীন হয়ে যায়। এই অবস্থায় পার্শ্ববর্তী ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিচতলায় অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ১ কিলোমিটার মেঘনা পাড়ি দেওয়ার ভয়ে স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে অধিকাংশ ছাত্রছাত্রী। আর যেসব শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে তাদেরকেও প্রতিদিন ১০ টাকা করে খেয়া ভাড়া দিতে হচ্ছে। ফলে অর্থ সংকটের কারণে ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর আগ্রহ হারিয়ে ফেলেছে অনেকে। আমাদের স্কুল ভাঙার কারণে আমাদের টলার যে যাইতে অনেক কষ্ট হয়, আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারি না, অনেক আইতে যেতে অনেক কষ্ট হয়। এখন খেলা পাই না, আমি যাইতে পারি না স্কুলে, টলার পাই না। অনেক সময় আমরা নদীর ধারে থাকি। মেঘনা নদী অনেক ঢেউ হয়, ঢেউর কারণে ছাত্রছাত্রী খেলা বসতে পারে না, তারা আসা যাওয়া করে না। ঝড় বৃষ্টি হলে অনেক সময় বই পুস্তক ভিজিয়া চলে যাইতে হয় বাড়ি, টেম্পু পায় না, টলার ঠিক মতন পায় না। আমরা তো গরিব মানুষ, আমাদের দূরে নিয়ে পড়ানো সম্ভব না, তার জন্য আমি আমার 2টা মেয়ের আমি পড়ালেখা বন্ধ করে দিয়েছি। নদী পার হয়ে আসার ভয়ে ছাত্রছাত্রী উপস্থিতি কমে গেছে বলে জানালেন প্রধান শিক্ষক। এটা শিফট না হলে জানুয়ারি মাসে আমার বাচ্চারা আমার স্কুলে হয়তো ভর্তি হবে না। এই ক্ষেত্রে আমি চাই স্কুলটা রাজাপুর ইউনিয়নেই হোক, যাতে করে বাচ্চারা সবাই যারা দূরে দূরে যায় তারা ওই স্কুলে পড়াশোনা করুক। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে রাজাপুর স্কুল ভবন স্থাপনের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা। এতদিন পানি থাকার কারণে মাটির কাজ করা সম্ভব হয়নি। আমরা ইমিডিয়েটলি পানি এখন কমে গেছে, ওখানে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা আলোকে আমরা মাটি ভরাট করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করে দিছি অলরেডি। ইউনো মহোদয় এবং শিক্ষা অফিসারের সাথে আমরা আলাপ করেছি, আমরা জমি দান করব স্কুলকে। আগামী 1 মাসের ভিতরে আমাদের স্কুলটা আমরা ইনশাল্লাহ আশা করি এলাকায় আমরা স্কুলটা করব। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 400 শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে অর্ধশতাধিক শিক্ষার্থী। সময় সংবাদ, ভোলা। খুলনায় এক মাদ্রাসার শিশুদের নির্যাতনের অভিযোগে শিক্ষক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার 5 ছাত্রকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানায় গতকাল দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল কুরআন মাল্টিন্যাশনাল একাডেমির শিশু শিক্ষার্থীরা হেল্পলাইনের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে ফোন করে শিক্ষার্থীরা তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ জানায়। পরে সমাজসেবা অধিদপ্তর থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে ঘটনাস্থলে যায় তারা। এ সময় শিক্ষক আবু বকর ও প্রতিষ্ঠানের কেয়ারটেকার তোরাব আলী সহ 3 জনকে আটক করা হয়। ঘটনার সত্যতা পাই, যে বাচ্চারা নির্যাতনের শিকার হয়েছে তাদের স্টেটমেন্ট নিয়েছি, আর যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা তাদের 3 জনকে আমরা থানাতে নিয়ে এসেছি। তার মধ্যে একজন তোরাব আলী, একজন আবু বক্কর এবং আব্দুর রহিম। আর মূল যে এই নির্যাতন করেছে বাচ্চাদের বাবুচি, তার নাম তরিকুল ইসলাম, সে পলাতক আছে। বরিশালের নাট্যদল শব্দাবলীর 25 বছর পূর্তিতে কলকাতার কালীঘাটের ঐতিহ্যবাহী তপন থিয়েটারে ফনা নাটকের মঞ্চায়ন হয়েছে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত নাট্য নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। কলকাতা থেকে সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হয় শব্দাবলী নাট্যদলের ফনা নাটকটি। 1971 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে রাজনৈতিক বিভেদ সৃষ্টি হয়েছিল, এটি নাটকের মূল পটভূমি। এর রচনায় ছিলেন শাহমান মৈশান এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ের ঐতিহাসিক চরিত্রে রূপদান করতে পেরে খুশি ফনার কলাকুশলীরাও। এই প্রোডাকশনটার পিছনে আমরা বিগত 6 মাস একটানা কাজ করেছি। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা কাজ করেছি, শুধুমাত্র এই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢোকার জন্য। বাংলাদেশের তথা হচ্ছে গোটা বিশ্বের যে আর্মি যে কালচারটা, তাদের এই কালচারটা আমরা আসলে কলকাতার মানুষদের সামনে উপস্থাপন করলাম। মুজিব হত্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে নিজস্ব দ্বন্দ্ব এবং একটি চরম পরস্পর স্বার্থের যে একটি প্রতিযোগিতা হয়েছিল, সেইটার বিষয়টাই নাটকে চলে আসছে। নাটক মঞ্চায়নের আগে শব্দাবলী স্টুডিও থিয়েটারের 25 বছর পূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন 2 বাংলার নাট্য ব্যক্তিত্বরা। সময় সংবাদ, কলকাতা। খেলার খবর। শতভাগ ফিট না হলেও পেসার মুস্তাফিজুর রহমানের উন্নতি সন্তোষজনক। নিউজিল্যান্ড সফরের আগে মুস্তাফিজকে আগের মতোই কার্যকর বোলার হিসেবে পাওয়া যাবে বলে বিশ্বাস পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের।
নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে এই কাটার মাস্টার বোলিং খুবই কার্যকর হবে বলে বিশ্বাস টাইগারদের এই ক্যারিবিয়ান কোচের। টাইগার স্কোয়াডে মুস্তাফিজুর রহমান কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টা ইংল্যান্ড সিরিজে বেশ ভালোভাবেই টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট। ডিসেম্বরে মিস্টার কাটারকে ফেরাতে তাই উঠে পড়ে লেগেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগস্টে ইংল্যান্ডের বুপা ক্রমওয়েলে অস্ত্রোপচারের পর পুনর্বাসনে ছিলেন মুস্তাফিজ। আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজেই অফ কাটার আর স্লোয়ারের ভেলকিতে বধ করবেন কিউই ব্যাটসম্যানদের। ওয়ালশের মূল্যায়ন ফিজের উন্নতি সন্তোষজনক, যদিও কাঁধে কিছুটা জড়তা এখনো রয়েই গেছে। মুস্তাফিজ ধীরে ধীরে উন্নতি করছে, তার কাঁধে কিছু সমস্যা থাকলেও তা গুরুতর নয়। প্রতিদিনই সে বোলিং করছে। আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আমরা তাকে শতভাগ ফিট হিসেবে পাবো। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড বাংলাদেশের ম্যাচের কথা নিশ্চয়ই সবার মনে আছে। কেন উইলিয়ামসন, কলিন মুনরোর মতো নামকরা ব্যাটসম্যানরা ধরাশায়ী হয়েছিলেন মুস্তাফিজের বলে। সে ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটে তাই মুস্তাফিজই ওয়ালসের নির্ভরযোগ্য কাণ্ডারি। সে দলের জন্য বড় সম্পদ। বোলিংয়ে তার বিশেষত্ব দলের জয়ে খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের উইকেটে তার বোলিং খুবই কার্যকর হবে বলেই আমি বিশ্বাস করি। ঘরের মাটিতে বাংলাদেশের সফলতা সবার নজর কেড়েছে। দেশের বাইরে এবার সফল হওয়াটাও বড় চ্যালেঞ্জ টাইগারদের সামনে, যার শুরুটা নিউজিল্যান্ড সফর দিয়ে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জন গ্রেফতার, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনাবহুল 7 নভেম্বর আজ ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জলবায়ু পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণতা। কার্বন নিঃসরণের মাত্রা না কমালে প্লাবিত হবে দেশের নিম্নাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের নিয়ে সরকারের নেই কোনো উদ্যোগ, কর্মদক্ষতা হারাচ্ছে বিপুল জনগোষ্ঠী, পুনরায় পাঠানোর পরামর্শ। এবং এফবিআই তদন্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির তথ্য মেলেনি। আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্রে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।